আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি নিগার সুলতানা নিপা, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাসে মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটার একদম স্টার্টিং আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। আমরা আজকে দেখব হচ্ছে রসায়নের মানবন্টন, পাঠ্যসূচি, শিক্ষণফল এবং ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন আলোচনা, এবং আমরা দেখব হচ্ছে বই পরিচিতি। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, মূলত রসায়নের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে, প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে সবাই ভাবে রসায়ন খুবই কঠিন, কিন্তু আমরা একটু যদি গুছিয়ে পড়তে পারি তাহলে আসলে 10টা চ্যাপ্টার এটা কভার করা কোনো ব্যাপারই না। তো আসো আমরা আলোচনা শুরু করি। প্রথমেই আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুসারে আমরা দেখে নিব হচ্ছে মানবন্টনটা কিরকম হয়। চলো আমরা দেখে নিই মানবন্টন। দেখো, মানবন্টনে আমাদের মূলত আমাদের যে পরীক্ষাটা হবে বোর্ড পরীক্ষা, সেখানে ফার্স্ট পেপার মানে রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র প্রত্যেকটাতে 100 মার্কসের পরীক্ষা হয়। এর মধ্যে 75 মানে 75 মার্কস থাকে হচ্ছে তত্ত্বীয়তে মানে থিওরি, আর 25 থাকে হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিকে। এখন প্রশ্ন হচ্ছে, তত্ত্বীয় অংশটায় আবার থাকে হচ্ছে 25 মার্কস হচ্ছে নৈবেত্তিক, যেটাকে আমরা এমসিকিউ বলছি, আর 50 মার্কস থাকে হচ্ছে সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে? তাহলে আমরা বিস্তারিত আলোচনা করব এই তত্ত্বীয় অংশ, এখানে কি কি বিষয়, কিভাবে মানবন্টনটা করা হয়েছে, আর আমরা দেখব পরবর্তীতে ব্যবহারিকের 25 মার্কস সেটা কিভাবে মানবন্টন করা হয়েছে। আসো দেখি আমরা। দেখো, মানবন্টনে তত্ত্বীয় 75 নম্বর, এখানে ক বিভাগে দেখতে পাচ্ছি আমরা এমসিকিউ 25 নম্বরে এমসিকিউ আসে আমাদের। তাহলে এখন 25 নম্বরে যদি এমসিকিউ আসে, তাহলে এখন এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 25-এর এই এমসিকিউতে 40% আমাদের আসবে হচ্ছে জ্ঞানমূলক থেকে, মানে এই যে এমসিকিউ এর 25 মার্কস, এখানে 40% আসবে জ্ঞানমূলক প্রশ্ন, 30% আসবে অনুধাবনমূলক থেকে, প্রয়োগ আসবে হচ্ছে 20% থেকে প্রয়োগ, আর উচ্চতর দক্ষতা আসবে 10%। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি ক বিভাগ অর্থাৎ এমসিকিউতে আমাদের 25টা প্রশ্ন আসবে, সেখানে জ্ঞানমূলক থেকে আসবে 40টা, অনুধাবন থেকে আসবে 30%, জ্ঞানমূলক থেকে আসবে 40%, অনুধাবন থেকে আসবে 30%, প্রয়োগমূলক থেকে আসবে 20%, আর উচ্চতর দক্ষতা থেকে আসবে 10%। অর্থাৎ আমরা এই হিসাব থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখো এখানে 25টা এমসিকিউ যদি এসে থাকে, তাহলে এই জ্ঞান আর অনুধাবনমূলক, যেটা মূলত বই থেকে আমরা সরাসরি পাবো, এই ধরনের প্রশ্ন টোটাল আমরা পাবো হচ্ছে 17টি, মানে 40 আর 30 মিলে হয় 70%। তাহলে এই 70% প্রশ্নের মধ্যে, অর্থাৎ 25টার মধ্যে 17টা প্রশ্ন আমরা হচ্ছে বই থেকে হুবহু কমন পাচ্ছি। আর এরপরে বাকি যে আমার 7টা আরো প্রশ্ন রয়েছে, 7টা না সরি 8টা প্রশ্ন রয়েছে, সেটা আসবে 20% প্রয়োগমূলক থেকে, আর 20% আসবে উচ্চতর দক্ষতা থেকে। তাহলে এই ছিল আমাদের স্তরভিত্তিক, যেটা এমসিকিউ এর প্রশ্নের বেলায় আমরা দেখলাম 25 মার্কস কিভাবে আসে। এখন চলো আমরা দেখি হচ্ছে এমসিকিউ এর পরে আমরা দেখব এখন সিকিউ প্রশ্নের মানবন্টন, যেটাকে আমরা বলছি খ বিভাগ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খ বিভাগে সৃজনশীল প্রশ্ন টোটাল হয় 50 নম্বরে। এখানে আমাদের টোটাল 8 সেট প্রশ্ন করা হয়, অর্থাৎ 8টি প্রশ্ন করা থাকবে। 8টি প্রশ্ন থেকে আমাদেরকে উত্তর দিতে হবে 5টি প্রশ্নের, সেই প্রত্যেকটাতে 10 করে থাকবে, অর্থাৎ 5.50। তাহলে 50 মার্কসের পরীক্ষা হবে সৃজনশীলে। তাহলে এখন চলো আমরা দেখি, এই যে 50 মার্কস আমাদেরকে অ্যান্সার করতে হবে 50 নম্বরে,
এই 50 নম্বরের প্রশ্নগুলি কিভাবে আসে, তার মান বন্টন প্রক্রিয়াটা কিরকম। দেখো, প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে একটি উপযুক্ত উদ্দীপক ও দৃশ্যকল্প থাকবে। আমরা জানি, আমরা এসএসসিতে যখন পরীক্ষা দিয়েছি সৃজনশীলে, যে একটা উদ্দীপক দেওয়া থাকে, উদ্দীপক বা দৃশ্যকল্প, সেখান থেকে আমাদেরকে হচ্ছে পরবর্তী প্রশ্নগুলির উত্তর দিতে হয়। এরপর ক, খ, গ, ঘ অংশ মিলে উদ্দীপকের সংশ্লিষ্ট মোট 4টি প্রশ্ন থাকবে, মোট 10। এখন এখানে ক আর খ এই প্রশ্ন দুটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট হতে পারে, নাও হতে পারে। জ্ঞানমূলক, ক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আমাদের, আর খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এটা যে উদ্দীপক থেকে সরাসরি দিবে বা উদ্দীপক রিলেটেড হবে এরকম নাও হতে পারে, উদ্দীপকের বাইরে গিয়েও এই প্রশ্ন করা যায়। তাহলে এখন চলো আমরা দেখি, তাহলে পরবর্তীতে এই যে 4টা অংশ আমরা দেখলাম, যে ক, খ, গ, ঘ, এই 4টা অংশ মিলে আমাদের 10 মার্কস। সেই 10 মার্কসের মান বন্টনটা কিভাবে হয়েছে দেখো। আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে কতে আমরা যে প্রশ্নটা পাবো সেটা হচ্ছে জ্ঞানমূলক বা জ্ঞান স্তর। এইখানে প্রশ্নটা কিরকম আসবে, লেখা থাকবে, সংজ্ঞা দেওয়া থাকবে, যে ইহার সংজ্ঞা দাও বা কাকে বলে, যেমন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, এরকম করে আসতে পারে। বা ভর ক্রিয়ার সূত্র কি, বা ভর ক্রিয়ার সূত্র কি, অথবা সক্রিয় ভর কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই ধরনের প্রশ্নে আমরা 1 মার্কস পাবো, যেটাকে আমরা বলছি জ্ঞানমূলক প্রশ্ন বা জ্ঞান স্তরের প্রশ্ন। দ্বিতীয় 2 নাম্বার খ যেটা আসবে, খতে আসে অনুধাবনমূলক প্রশ্ন, যেটা অনুধাবন স্তরের প্রশ্ন। এইখানে প্রশ্নের ধরনটা বা প্যাটার্নটা কিরকম হয় দেখো, লেখা থাকে বর্ণনা করো, ব্যাখ্যা করো উদাহরণ সহ, বা কি বোঝায়। যেমন আমরা এরকম বলি যে ধরো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সমূহ এদের ঘনমাত্রা কেন পরিবর্তিত হয় না, ব্যাখ্যা করো। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সমূহের ঘনমাত্রা কেন পরিবর্তিত হয় না, ব্যাখ্যা করো। অথবা আমরা বলতে পারি যে সাম্যাবস্থা বলতে কি বোঝায়। তাই এই ধরনের প্রশ্নগুলি হচ্ছে অনুধাবন স্তর। এই ধরনের প্রশ্নগুলি যখন আসে সেটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নাও থাকতে পারে। তারপরের অংশ যেটা, সেটা প্রয়োগ দক্ষতা স্তর অথবা প্রয়োগমূলক প্রশ্ন। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উদ্দীপক মতে তত্ত্বীয় অনুধাবন ব্যাখ্যা সহ ও তথ্যের স্মরণ করা হয়। অর্থাৎ যেটা হয়, অনেক ক্ষেত্রে এইখানে উদ্দীপক সংশ্লিষ্ট করে প্রশ্ন দেয়। যদি হচ্ছে গণিত দিতে পারে, ম্যাথ থাকতে পারে, সেক্ষেত্রে ম্যাথও দিতে পারে, অথবা গণনা করো, এই ধরনের প্রশ্ন থাকে। তাহলে এই ক্ষেত্রে মান বন্টনটা হয় হচ্ছে 1+1+1, অর্থাৎ উদ্দীপক মতে তত্ত্বীয় অনুধাবন ব্যাখ্যা সহ। উদ্দীপক মতে, তুমি যখন উদ্দীপক মতে এই উত্তরটা দিবে, এখানে 1 মার্কস, তত্ত্বীয় অনুধাবন এখানে 1 মার্কস, আর তথ্যের স্মরণ, যে বইয়ের কোন অংশটা থেকে কোন তথ্যটা দিয়ে এটা প্রশ্নটা করা হয়েছে, সেই তথ্যের স্মরণে হচ্ছে 1 মার্কস। এরপরে দেখো প্রয়োগ বা দক্ষতার পরে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে উচ্চতর চিন্তন দক্ষতা স্তর বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি লেখা আছে উদ্দীপকের মতে বিশ্লেষণ করে বিষয়বস্তুর তথ্য অনুধাবন এবং উদ্দীপকের মতে প্রয়োগ, তথ্যের ব্যাখ্যা ও তথ্যের স্মরণ। এই হচ্ছে টোটাল 4 মার্কস। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদের এভাবে উত্তর করতে হবে। এখানে 4 মার্কস থাকে। এটা মূলত যে উদ্দীপকটা আমাদের দেওয়া থাকবে প্রশ্নে, সেই উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট উদ্দীপকটাকে ভালো করে বুঝে, তারপরে বইয়ের কোন অংশের সাথে এর মিল রয়েছে বা বইয়ের কোন টপিকটার সাথে এই মিল রেখে প্রশ্নটা করা হয়েছে, সেই টপিকটা সম্পর্কে, সেই তথ্য সম্পর্কে আলোচনা, তথ্যের স্মরণ এবং ব্যাখ্যা দিয়ে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। এই হচ্ছে আমাদের মান বন্টনে আমরা যে সৃজনশীল অংশটা পাই, সেই সৃজনশীলের
প্রথমে আমরা দেখলাম জ্ঞানমূলক প্রশ্ন, যেটা 1 মার্কসের হয়ে থাকে, তারপরে দেখলাম অনুধাবনমূলক প্রশ্ন, তারপরে দেখলাম প্রয়োগমূলক প্রশ্ন, এবং লাস্টলি আমরা দেখলাম যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, সেই প্রশ্নটা কিরকম হতে পারে, প্রশ্নের উত্তরের সাথে সামঞ্জস্য রেখে কিভাবে মান বন্টন করা হয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের মোটামুটি কিভাবে মানবন্টন হয়েছে, মানবন্টনটা। আসো আমরা পরবর্তী আলোচনাতে চলে যাই। দেখো, পরবর্তীতে যেহেতু আমরা বলেছি যে আমাদের এই বোর্ড পরীক্ষাতে রসায়নে প্রথম পত্রে 100 মার্কস এবং দ্বিতীয় পত্রে 100 মার্কস, টোটাল 200 মার্কসের পরীক্ষা হয়। এর মাঝে প্রত্যেক পেপারে প্রতিটা পত্রে যে 100 মার্কসের প্রশ্ন হয়, সেখানে 75 থাকে হচ্ছে তত্ত্বীয় অংশ আর 25 থাকে হচ্ছে ব্যবহারিক অংশ। সেই 75-এ 25 আমাদের এমসিকিউ, যেটা আমরা দেখলাম কিভাবে সেটা মান বন্টন করা হয়েছে, আর দেখলাম সেই 50 যে তত্ত্বীয় অংশের যে 50, যেটা আমরা বলছি সৃজনশীল বা সিকিউ, সেটার মান বন্টন দেখলাম। এখন আমরা দেখব ব্যবহারিক অংশের মান বন্টন। দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, ব্যবহারিক অংশ আমি এখানে ডেমো হিসেবে প্রথম পত্রটা বেছে নিয়েছি। দেখো, প্রথম পত্রের এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্র। এখন আলোচনায় যদি আমরা যাই, দেখো নমুনা লবণের আয়ন শনাক্তকরণ, মানে টোটাল এখানে 15-25 মার্কস থাকবে। এই আমাদের ব্যবহারিকের 25 মার্কস আছে। সেখানে দুইটা এক্সপেরিমেন্ট আমাদের লিখতে হবে। সেই এক্সপেরিমেন্ট দুইটাতে হচ্ছে 6 আর 6 12 মার্কস। সেই এক্সপেরিমেন্টগুলি সাধারণত কোন ধরনের এক্সপেরিমেন্ট এসে থাকে, দেখো আমি সেটার একটা ডেমো দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে নমুনা লবণের আয়ন শনাক্তকরণ। নমুনা লবণের আয়ন শনাক্তকরণ রিলেটেড একটা লবণ দিয়ে দিবে, সেই লবণের অম্লীয় আর ক্ষারীয়মূলক আমাদের শনাক্তকরণ করতে হবে। এইটাতে থাকবে 6 মার্কস, মানে 6 নম্বর। তারপরে দ্বিতীয় যে এক্সপেরিমেন্টটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে ক্যালোরিমেট্রি পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় সহ এরকম 4টি সমস্যা থাকবে, একটির উত্তর দিতে হবে। ঠিক আছে, যে কোনো একটি বেছে নেওয়া হবে বা লটারির মাধ্যমে। সেই একটিতে মার্কস থাকবে হচ্ছে 6 নম্বর থাকবে। তাহলে এই গেল আমার 12। তারপরে দেখো আমরা পাচ্ছি ব্যাখ্যা সহ প্রতিটি পরীক্ষার ফলাফল উপস্থাপন, মানে ফলাফলে আলাদা করে মার্কস থাকবে হচ্ছে 25। প্রত্যেকটার জন্য 2.5 ইন্টু 2 হচ্ছে 5 ফলাফলের জন্য আলাদা করে মার্কস আছে এখানে। আর তারপরে ব্যবহারিক পরীক্ষায় মৌখিক অভিক্ষা, মানে তোমাদের ভাইবা নেওয়া হবে। সেই ভাইবাতে দেওয়া থাকবে 5। প্রথম পত্র পুরো বই বা প্র্যাকটিক্যাল রিলেটেড, অর্থাৎ ব্যবহারিক রিলেটেড প্রশ্ন আসতে পারে, সেখান থেকে 5 মার্কস। ঠিক আছে, আর বাকি থাকছে 3 মার্কস। এটা হচ্ছে আমাদের নোটবুক, যেটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা স্টুডেন্টদের, মানে তোমরা লিখবে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ মিলে অল্প অল্প করে আস্তে আস্তে লিখে ফেলবে। তো এই ছিল আমাদের 25 মার্কস। 6 আর 6 12 আর 5 হচ্ছে কত? 17 আর 3 হচ্ছে 20 আর 5 25। এই হচ্ছে আমাদের 25 মার্কস কিসের? ব্যবহারিক অংশে। ঠিক একইভাবে রসায়ন দ্বিতীয় পত্রতেও আমাদের দুইটা এক্সপেরিমেন্ট করতে হবে। দুইটাতে হচ্ছে 6 দুগুণে 12, আর ব্যাখ্যা সহ প্রতিটি পরীক্ষার ফলাফল এখানে আছে 5 মার্কস, দুইটাতে 2.5 করে, তো দুইটাতে হচ্ছে 5 হয়। আর আমাদের মৌখিক পরীক্ষায় থাকবে 5, আর নোটবুক যেটা তোমরা লিখবে ব্যবহারিক খাতে সেখানে থাকবে 3। প্রথম আর দ্বিতীয় পত্রের মান বন্টন একই রকম, আমি এখানে ডেমো হিসেবে প্রথম পত্রটা দেখিয়েছি। তাহলে এই গেল হচ্ছে আমাদের মান বন্টন প্রক্রিয়া। আমরা পেলাম ব্যবহারিকে 25, সেখানে মান বন্টন কিরকম হয় আমরা পেলাম। তত্ত্বীয়তে 75 মার্কসে 25 এমসিকিউ কিভাবে হয়, আর ওখানে 50 সিকিউতে কিভাবে হয় আমাদের নাম্বারিংটা, মানে মান বন্টনটা। এখন আমরা দেখব সেটা হচ্ছে আমাদের বইয়ের পাঠ্যসূচি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, দেখি আমরা কতটা ধারণা নিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো পাঠ্যসূচি। এখন পাঠ্যসূচিতে আমি বলছি সবাইকে, সেটা হচ্ছে রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্র, প্রতিটা পত্রে 5টা করে প্রশ্ন আছে।
প্রতিটা পত্রে হচ্ছে আমাদের পাঁচটা করে অধ্যায় আছে। প্রথম পত্রের 5টি অধ্যায়, দ্বিতীয় পত্রের 5টি অধ্যায়, এই হচ্ছে আমাদের মোট 10টি অধ্যায়। এই 10টি অধ্যায়ের মধ্যে প্রথম পত্রের যে 5টি অধ্যায় আমরা এখন শুরুতে সেটা নিয়ে আলোচনা করব। 5টি অধ্যায়ের মধ্যে দেখো প্রথম যে অধ্যায়টা আমরা পাচ্ছি সে অধ্যায়ের নাম হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। তাহলে এখন ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে যে মূল যে টপিকগুলি আছে সেই টপিকগুলি আমরা দেখব, যেগুলি পড়লে আসলে মোটামুটি বোর্ডে এখান থেকেই প্রশ্ন হয়। মূল টপিকগুলি আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। দেখো প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে আমরা প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে ল্যাবরেটরির ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হবে। তারপরে ল্যাবরেটরির যন্ত্রপাতি ব্যবহার কৌশল, অর্থাৎ ল্যাবরেটরির যে বিভিন্ন অ্যাপারেটাস আছে, যেমন হচ্ছে তোমার বিকার, বুড়েট, পিপেট, ঠিক আছে, এই ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলি আছে, অ্যাপারেটাসগুলি আছে, গ্লাস অ্যাপারেটাস, এগুলিকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে ব্যবহার করব, এই সম্পর্কিত আলোচনা আছে। তারপরে দেখো ব্যালেন্স বলতে এখানে ল্যাবরেটরিতে দুই ধরনের ব্যালেন্স ব্যবহার করা হয়, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। তো 4 ডিজিট ব্যালেন্সটা হচ্ছে আধুনিক ব্যালেন্স, আর পলভঙ্গি ব্যালেন্স যেটা হচ্ছে পুরাতন ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে হচ্ছে আর ডিজিটাল ব্যালেন্স যেটা 4 ডিজিটের 2 ডিজিটের, এই ব্যালেন্সগুলি নিয়ে এখানে ধারণা দেওয়া হয়। তারপরে দেখো সেমি মাইক্রো এবং মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, বোর্ডে এখান থেকে প্রশ্ন আসে প্রায়। তারপরে হচ্ছে হ্যাজার্ড সিম্বলটা হচ্ছে আমরা বিভিন্ন যে সলভেন্ট ইউজ করব আমাদের, সেই সলভেন্টগুলির গায়ে অনেক সময় কিছু কিছু গ্যাস আছে, এদের যে বোতল থাকবে আমাদের, সেই বোতল বা রিয়েজেন্ট বোতলের গায়ে বিভিন্ন সিম্বল দেওয়া থাকে, যে সিম্বলগুলি দিয়ে আমরা বুঝতে পারি যে এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর, এটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এটা দাহ্য পদার্থ নাকি কিরকম, এই ধরনের পদার্থ মানে এটা বোঝার জন্য আমাদেরকে হ্যাজার্ড সিম্বল করতে হবে। তো এই ছিল প্রথম পত্রের প্রথম অধ্যায়, যেটাকে আমরা বলছি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, গুণগত রসায়ন। এই অধ্যায় থেকে বোর্ডে 2 সেট প্রশ্ন সাধারণত হয়, যেটা আর কি ট্রেডিশনাল প্রশ্ন অনুসারে 2 সেট প্রশ্ন হয়। তো আমি যেটা এখন দেখাবো সেটা হচ্ছে যে 5টা আমাদের টোটাল বোর্ড আছে, 5টা যে আমাদের অধ্যায় আছে, সে প্রথম অধ্যায় থেকে সাধারণত 1 সেট হয়, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 2 সেট হয়, তৃতীয় অধ্যায় থেকে আমাদের 2 সেট হয়, চতুর্থ অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসে 2 সেট, আর পঞ্চম অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসে 1 সেট। দেখো ভালো করে খেয়াল করে দেখো, তাহলে হয়ে গেল আমার এখানে 6 আর একে 7 আর একে 8, টোটাল 8টা প্রশ্ন এইভাবে অধ্যায় ভিত্তিক ভাবে এসে থাকে। এটা সাধারণত এরকম ভাবেই ট্রেডিশনালি এইভাবেই এসে থাকে, ব্যতিক্রম হয়তো হতে পারে, সেক্ষেত্রে এই বড় যে চ্যাপ্টারগুলি আছে এখান থেকে বেশি পরিমাণে প্রশ্ন হয়। তাহলে আসো আমরা আলোচনা করি। আমরা একটু আগে যে প্রথম অধ্যায় দেখছিলাম ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এখান থেকে বোর্ডে একটা প্রশ্ন এসে থাকে, মানে 10 মার্কসের একটা এমসিকিউ, এটা এসেই থাকে। আর এখন আমরা দেখছি দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ গুণগত রসায়ন। প্রিয় শিক্ষার্থীরা, গুণগত রসায়নে দেখো মূল যে টপিকগুলি আছে সেটা হচ্ছে পরমাণু মডেল আছে, তারপরে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, বর্ণালী, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, এবং আমরা এখান থেকে পাবো হচ্ছে ক্রোমাটোগ্রাফি, এবং পাবো আমাদের যেটা পড়তে হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লবণের অম্লীয় ও ক্ষারীয় মূলকের শনাক্তকরণ। সেটা সিক্ত পরীক্ষাও আছে, শুষ্ক পরীক্ষাও আছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো প্রথম টপিক ছিল পরমাণু মডেল, যেটা আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছি। বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, এই মডেলগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় টপিকে আছে কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপরে আছে এখানে অরবিটাল নিয়ে আলোচনা করা হয়েছে, নোডাল প্ল্যান, এই বিস্তারিত এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, যেটাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলছি। তারপরে আছে বর্ণালী আছে, মানে হাইড্রোজেন স্পেকট্রাম, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, হাইড্রোজেন স্পেকট্রাম আলোচনা করা হয়েছে। তারপরে আমরা পাচ্ছি দ্রাব্যতা খুব ইম্পর্টেন্ট। দ্রাব্যতার পরবর্তীতে দ্রাব্যতার সাথে রিলেটেড আছে হচ্ছে দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল নিয়ে আলোচনা করা হয়েছে।
এখানে আমরা দেখব হচ্ছে বিভিন্ন পদার্থ, সেটা তাপমাত্রার সাথে দ্রাব্যতার যে সম্পর্ক সেটা আমরা আলোচনা করব এখানে, ঠিক আছে। আর আছে হচ্ছে ক্রোমাটোগ্রাফি, বিভিন্ন মানে লেটেস্ট সেপারেশনগুলি কিভাবে হয়, কলাম ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, এইগুলি নিয়ে হচ্ছে বিস্তারিত এখানে আলোচনা আছে, ঠিক আছে। তো আর তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে দেখো এখানে আছে অম্লীয় ও ক্ষারীয় মূলকের শনাক্তকরণ। এখন এক্ষেত্রে এই চ্যাপ্টারে আমাদের থিওরির সাথে সাথে কিছু অঙ্ক করতে হবে, আমাদের গণিত পড়া দরকার আছে, এখানে গণিত আসবে, এই অঙ্ক সহ হচ্ছে বোর্ডের প্রশ্নটা বিশেষ করে হয়ে থাকে। যেমন দেখো আমি কোয়ান্টাম সংখ্যার সাথে এম লিখেছি, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার ম্যাথ আছে, সরি দেখো কোয়ান্টাম সংখ্যার ম্যাথ আছে আমাদের, তারপরে বর্ণালীর সাথে আমাদের ম্যাথ করতে হবে, দ্রাব্যতার গুণফলের সাথে ম্যাথ আছে। তাহলে এই চ্যাপ্টারের এই যে দ্রাব্যতার গুণফল এই সম্পর্কিত সাধারণত একটা সেট বোর্ডে হয়েই থাকে সচরাচর আর কি, ট্রেডিশনালি যদি আমরা দেখতে চাই তাহলে নর্মালি এখান থেকে একটা সেট হয়েই থাকে, আর পুরো চ্যাপ্টার থেকে তো দুইটা সেট হয়ই সাধারণত। তো খুব ইম্পর্টেন্ট এই টপিক দুইটা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, এই অংশগুলি, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা। চলো আমরা তৃতীয় অধ্যায় চলে যাই। তৃতীয় অধ্যায় হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় বৃহত্তম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে মরুসময়ের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তোমরা নবম দশম শ্রেণীতে কিছুটা পড়ে আসছো, এখন আমরা আরো বিস্তারিত পড়ব। এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে বোর্ডে 2 সেট প্রশ্ন হয়। দেখো তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম টপিক যেটা দ্বিব্লক মৌল ও অবস্থান্তর মৌল, যেখানে খুব ইম্পর্টেন্ট টপিক রয়েছে রঙিন যৌগ ও জটিল যৌগ কেন গঠিত হয়। বোর্ডে এটা অসংখ্য বার এসেছে, তোমরা যদি একটু বোর্ডের প্রশ্নগুলি ঘাটো, কোনো টেস্ট পেপার বা বইয়ের পিছনেও দেওয়া আছে, তাহলে দেখতে পাবে যে কতবার এই রঙিন যৌগ জটিল যৌগ গঠন কেন হয়, কিভাবে গঠিত হয়, এগুলি নিয়ে এত প্রশ্ন করা হয়েছে। তারপরে টপিকটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। এটা 9 থেকে পড়ে আসা একটা টপিক, পুরানো টপিক। তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। পরবর্তী অংশ দেখো সম্পরায়ন। মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই সম্পরায়ন অংশটা একেবারেই নতুন, এটা পূর্ববর্তী সময়ে পড়া হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আসলে সম্পরায়ন পড়লে আমরা জানতে পারবো একটা অণুর আকৃতি কেন ভিন্ন ধরনের হয়, তার বন্ধন কোণে কেন ভিন্নতা হয়, এগুলি আমরা জানতে পারবো। তারপরে আছে পোলারায়ন। পোলারায়নটা আসলে আলোচনা করা হয়েছে এখানে ফাজানের নীতির সাপেক্ষে। ফাজানের নীতি, ফাজান নামে একজন বিজ্ঞানী এই নীতি আবিষ্কার করেছিলেন বলে ফাজানের নীতি বলা হয়ে থাকে। তো এই ফাজানের নীতির আলোকে পোলারায়নটা যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো হচ্ছে কোন পদার্থটা মানে কোন যৌগটা কত বেশি সমযোজী বা আয়নিক, কার দ্রাব্যতা মানে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক এটা কার কম কার বেশি, এগুলি সম্পর্কে আমরা জানতে পারবো। পোলারায়ন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পোলারায়ন বা পোলারিটি এখান থেকে আমরা আলোচনা করে পাবো। তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ড মানে হাইড্রোজেন বন্ধন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বোর্ডে অসংখ্য প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। হাইড্রোজেন বন্ধনের কারণেই আসলে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। হাইড্রোজেন বন্ধনের কারণেই প্রকৃতিতে আমরা কিভাবে টিকে আছি। তারপরে এই গেল আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা মূলত পুরোটাই একটা বেসিক চ্যাপ্টার, এখানে কোনো ম্যাথ নেই, থিওরিটিক্যাল আলোচনা করা হয়েছে। রাসায়নিক বন্ধন অংশ হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, আর বাকি অংশটা হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড, মানে যেটা পর্যায় সারণীর বাম থেকে ডানে বা ডান উপর থেকে নিচে গেলে কিভাবে ধর্মগুলি পরিবর্তিত হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই গেল আমাদের তৃতীয় অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রথম পত্রের সবচেয়ে বড় চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন অধ্যায়। এই অধ্যায় থেকে 2টা সেট প্রশ্ন বোর্ডে অবশ্যই হয়। সেখানে আমরা টপিকগুলি দেখতে পাচ্ছি। গ্রিন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়েছে, মানে বর্তমান দূষণের যুগে কিভাবে হচ্ছে পরিবেশটাকে রক্ষা করে উৎপাদন ব্যবস্থাকে আরো উন্নত করা যায়, উৎপাদন আরো বাড়ানো যায়, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে গ্রিন কেমিস্ট্রিতে।
তারপরে দেখো রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা নবম দশম শ্রেণীতে আংশিক পড়েছি রাসায়নিক সাম্যাবস্থা সম্পর্কে, এখানে আরো বিস্তারিত পড়ব। রাসায়নিক সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাব পড়বো আমরা, ঠিক আছে। তারপরে প্রভাবক সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। প্রভাবকগুলি কিভাবে রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে আরো বিস্তারিতভাবে, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো লা-শাতেলিয়ার নীতি, লা-শাতেলিয়ার নীতি নিয়ে আলোচনা। তারপর হচ্ছে ভর ক্রিয়ার সূত্র, যেখান থেকে আমরা পাবো কেপি ও কেসি, কেপি ও কেসি পাবো। কেপি কেসির মধ্যে সম্পর্ক প্রতিপাদন করব, বিভিন্ন বিক্রিয়ার আলোকে আমরা কেপি এবং কেসি নির্ণয় করব, ঠিক আছে। কেপি হচ্ছে আংশিক চাপে প্রকাশিত সাম্যধ্রুবক, আর কেসি হচ্ছে ঘনমাত্রায় প্রকাশিত সাম্যধ্রুবক। আস্তে আস্তে আমরা দেখবো এগুলি। তো তারপরের অংশটা দেখো, এখানে আরো টপিক আছে। এই চ্যাপ্টারের মূল টপিকগুলি আসলে অনেক, এখানে টপিকের আসলে অভাব নাই। তারপরে দেখো বাফার দ্রবণ নিয়ে এখানে আলোচনা করা হবে, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার দ্রবণ। মানুষের রক্তের বাফার নিয়ে আলোচনা করা হবে। আমরা সবাই জানি মানুষের রক্ত একটা বাফার দ্রবণ এবং সেটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। কিভাবে এই বাফার ক্রিয়া কৌশল করে এইগুলি নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। আর আছে দেখো পিএইচ স্কেল নিয়ে আলোচনা হবে, হেসের সূত্র নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে তাপ রসায়নের একটা অংশ। প্রশমন তাপ নিয়ে আলোচনা করা হবে, এখানে বিভিন্ন তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, এই ধরনের প্রশমন তাপের যে ভ্যারি করে সেটা কিভাবে করে, কেন করে তাপমাত্রাটা, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আবার অ্যাসিডের তীব্রতা সম্পর্কে আমরা এখান থেকে আলোচনা করব। অক্সি অ্যাসিড বা হাইড্রো অ্যাসিডের তীব্রতা কার কত বেশি, এগুলি নিয়ে আমরা আলোচনা পাবো এখানে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই চ্যাপ্টারটা সাধারণত প্রথম পত্রের মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার। এখানে অঙ্ক সবচেয়ে বেশি, অঙ্কের টপিক বেশি। দেখো আমি টপিকের পাশে এম লিখে রেখেছি। এম মানে হচ্ছে গিয়ে ম্যাথ, বাফার দ্রবণ সম্পর্কিত ম্যাথ আছে, পিএইচ স্কেল সম্পর্কিত ম্যাথ আছে, হেসের সূত্র সম্পর্কিত ম্যাথ করতে হবে আমাদের, প্রশমন তাপের ম্যাথ করতে হবে আমাদের। এছাড়াও এই চ্যাপ্টারে কেপি কেসি সম্পর্কিত কিছু ম্যাথ আছে, সেগুলোও করতে হবে। এখান থেকে এমসিকিউতে যেমন আসে, বোর্ডেও অসংখ্য প্রশ্ন এসে থাকে। তাহলে এই গেল আমাদের বড় বড় চারটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করলাম, যেখানে আসলে প্রথম পত্রের মোট যে বড় তিনটা চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় আলোচনা শেষ হয়ে গিয়েছে। এই তিনটা অধ্যায় থেকে মূলত বেশিরভাগ প্রশ্ন হয়, প্রায় 6টা প্রশ্ন হয়ে থাকে, আর বাকি দুইটা চ্যাপ্টার থেকে একটা একটা করে 2টা প্রশ্ন হয়ে থাকে। তাহলে আসো আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন। দেখো পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মমুখী রসায়ন। এইখানে আমরা যে জিনিসগুলি পড়ব সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ কৌশল পড়ব আমরা, বিভিন্ন খাদ্য সেটা কিভাবে সংরক্ষণ করা হয়, খাদ্য কৌটাজাতকরণের কৌশল পড়ব, টয়লেট ক্লিনার এবং গ্লাস ক্লিনারের ক্রিয়া কৌশল পড়ব আলাদা আলাদা করে, ঠিক আছে, কিভাবে কাজ করছে। তারপরে পড়ব সাসপেনশন, কোয়াগুলেশন আর কলয়েড, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের পাঠ্যসূচিতে প্রথম পত্রে যে 5টা অধ্যায় আছে, সেই 5টা অধ্যায়ের প্রধান প্রধান টপিকগুলি কি কি এবং সেখানে কোনটাতে অঙ্ক আছে, ম্যাথ করতে হবে আমাদের, এবং কোন চ্যাপ্টার থেকে কতগুলি করে প্রশ্ন আসে সে সম্পর্কে আমরা আশা করি একটা মোটামুটি ধারণা দিতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করি। দ্বিতীয় পত্র ঠিক প্রথম পত্রের মতোই আমাদের 5টি অধ্যায় রয়েছে। এর মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ রসায়ন, দ্বিতীয় অধ্যায় জৈব যৌগ, তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাণগত রসায়ন, চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন এবং পঞ্চম অধ্যায় হচ্ছে অর্থনৈতিক রসায়ন। তাহলে এখন এই 5টা অধ্যায়ের মধ্যে মূলত 5টা অধ্যায়ের মধ্যে যেটা হবে, 5টা থেকে মানে প্রথম অধ্যায় থেকে সাধারণত 2 সেট করে কোশ্চেন হয়, দ্বিতীয় অধ্যায় 2 সেট, তৃতীয় অধ্যায় থেকে 2 সেট, চতুর্থ অধ্যায় 1 সেট এবং পঞ্চম অধ্যায় থেকে 1 সেট প্রশ্ন আসে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 2 সেট, দ্বিতীয় অধ্যায় 2 সেট, তৃতীয় অধ্যায় থেকে 2 সেট, চতুর্থ অধ্যায় থেকে 1 সেট, আর পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসে 1 সেট। এই হচ্ছে টোটাল আমাদের 8 সেট প্রশ্ন। তাহলে অনেকেই বলে যে ম্যাডাম তাহলে প্রথম 3টা অধ্যায় পড়লেই তো আর পরের অধ্যায়গুলি পড়তে হবে না, কিন্তু বিষয়টা আসলে তা না। পুরো বইটাই ঠিকমতো পড়তে হবে, না পড়লে তোমার এমসিকিউ তুমি কমন পাবা না, সিকিউ তুমি ভালো মতো কমন পাবা না। কারণ যে
সেট হয় একটা প্রশ্নের যে 10 মার্কসের সিকিউতে, সেখানে পুরো একটা প্রশ্নে যে একটা চ্যাপ্টার থেকে আসবে এরকম না, এরকম হতে পারে ক প্রশ্নটা দিয়ে দিল প্রথম অধ্যায় থেকে, খ দিল দ্বিতীয় অধ্যায় থেকে, আর অনুধাবন সংশ্লিষ্ট হয়ে গ আর ঘ দিল তৃতীয় অধ্যায় থেকে, এরকম হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের ফুল প্রশ্নের অ্যান্সার করতে গেলে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে সম্পূর্ণ বইটা ভালোভাবে পড়তে হবে। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। এখন চলো আমরা দেখি, সেটা হচ্ছে দ্বিতীয় পত্র। এখন আমরা দেখব দ্বিতীয় পত্রে আমাদের চ্যাপ্টারগুলিতে কি কি আছে, গুরুত্বপূর্ণ কি কি টপিক আমরা পাচ্ছি, আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে এখন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ রসায়ন। নামের মধ্যে একটা কেমন এনভায়রনমেন্ট ভাব চলে আসছে, এনভায়রনমেন্টালি। তো এখন দেখো প্রথম অধ্যায় যেটা পরিবেশ রসায়নে আমরা পাচ্ছি বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গেলুসক আর ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখানে আমরা অনেকগুলি সূত্র পেয়ে যাচ্ছি, বয়েলের সূত্র, চার্লস, অ্যাভোগাড্রো, গেলুসক, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এই সূত্রগুলি থেকে আমরা কিছু সমন্বয় সূত্র পাবো, যেটাকে গ্যাসের আদর্শ রেখার সমীকরণ এরকম বলা হয়ে থাকে। তাহলে এর পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য ও সীমাবদ্ধতা। তারপরে দেখো আদর্শ ও বাস্তব গ্যাস নিয়ে আলোচনা আছে এখানে। গ্রাহামের ব্যাপন সূত্র আমরা পড়ব, যেখানে ব্যাপন সূত্র দিয়ে আমরা আলোচনা করব কোন গ্যাসের ব্যাপনের হার কত বেশি কত কম এরকম। নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু আমরা পড়ছি পরিবেশ রসায়ন। নাইট্রোজেন ফিক্সেশনের যে প্রভাব আছে আমাদের পরিবেশের উপর, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে গ্রিনহাউস, ওজোন গ্যাস, এসিড বৃষ্টি, এগুলি নিয়ে আলোচনা হবে। আমরা এখন দেখব দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। তাহলে এখন দেখো দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি জৈব রসায়ন। জৈব রসায়নে আমাদের টপিকগুলি হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ, সমগোত্রীয় শ্রেণী, কার্যকারী মূলক। আমরা দেখতে পাচ্ছি সমানতা ও এর প্রকারভেদ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক ও অ্যালিফেটিক যৌগের সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ ও সমনকরণ বিক্রিয়া। তাহলে এই অ্যারোমেটিক যৌগ ও অ্যালিফেটিক যৌগের সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, এইটা যদি আমরা দেখি, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এখান থেকে কিছু নেম রিঅ্যাকশন, যেমন অ্যালডোল ঘনীভবন, ক্যানিজারো বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ, তারপরে হচ্ছে তোমার মার্কোনিকভ নীতি, এই ধরনের যে নেম রিঅ্যাকশনগুলি, এগুলি আমরা হচ্ছে পড়তে পারবো। তাহলে পরবর্তী অংশে দেখো আমরা দেখতে পাচ্ছি বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, ইথার, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামিন। এই যে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, কার্বক্সিলিক অ্যাসিড আমরা যখন পড়বো এটা, তখন আমরা হচ্ছে এই বিক্রিয়া দ্বারা আমরা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, এদের হচ্ছে প্রস্তুতি, তারপরে এদের হচ্ছে শনাক্তকরণ, এগুলি আমরা হচ্ছে পড়তে পারবো। তাহলে তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়ের পরে আমরা পড়তে পারবো হচ্ছে, এখন আমরা দেখছি তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। তৃতীয় অধ্যায় দেখো জারণ বিজারণ সমতাকরণ আছে, আমাদের আছে অম্লমিতি, ক্ষারমিতি, আমাদের পড়তে হবে আয়োডোমিতি, আয়োডিমিতি। দেখো প্রত্যেকটার সাথে আমি এইখানে যেটা করেছি এম দিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের জারণ বিজারণ সমতাকরণ ও তার ম্যাথ, অম্লমিতি ক্ষারমিতির সাথে তার ম্যাথ করতে হবে, আয়োডোমিতি, আয়োডিমিতি ও এর ম্যাথ আমাদের সমাধান করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে আমাদের 2 সেট কোয়েশ্চেন হয়। এটাও একটা বড় অধ্যায়, যদিও টপিক দেখে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু আসলে অনেক টপিক আছে, অনেকগুলি জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করতে হবে আমাদের, অম্লমিতি ক্ষারমিতি পড়তে হবে। তাহলে এই গেল আমাদের তৃতীয় অধ্যায়। এরপরে দেখো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে বোর্ডে সাধারণত এক সেট প্রশ্ন হয়ে থাকে। দেখো তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের আমরা দেখতে পাচ্ছি ফ্যারাডের প্রথম সূত্র আছে, এখান থেকে আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ পড়তে পারবো, অর্থাৎ কোন ধাতু কতটা সক্রিয় সেটা আমরা জানতে পারবো। তারপরে আছে কোষ বিভাগ। কোষ বিভাগের পরে আছে দেখো নার্স সমীকরণ, আর হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন, তারপরে হচ্ছে লেড সেল, লেড স্টোরেজ সেল আর লিথিয়াম আয়ন কোষের গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ এই সেলগুলি পড়লে আমরা মোবাইল, ল্যাপটপ বা গাড়ির ব্যাটারি কিভাবে চার্জ হয়, কিভাবে ডিসচার্জ হয়, এই বিক্রিয়াগুলি সম্পর্কে আমাদের ধারণা তৈরি হবে।
ঠিক আছে, তাহলে এই গেল আমাদের চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায় কিন্তু আমাদের অঙ্কও করতে হবে। এই যে দেখো কোষ বিভবের ম্যাথ, ফ্যারাডের প্রথম সূত্রের ম্যাথ, নানোর সমীকরণের ম্যাথ আমাদের পড়তে হবে। এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, চতুর্থ অধ্যায়ের পরে চতুর্থ অধ্যায় থেকে অ্যাকসেপ্ট প্রশ্ন হয় সাধারণত। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় আছে। দেখো পঞ্চম অধ্যায় হচ্ছে অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়ন নাম দেখে আমরা বুঝতে পারছি যে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে এখানে আলোচনা হবে। দেখো ইউরিয়া, কাঁচ, পেপার, সিমেন্ট, তারপরে হচ্ছে সিরামিক, কয়লা, এগুলির হচ্ছে আমরা উৎপাদনের মূলনীতি এখান থেকে জানতে পারবো, অর্থাৎ রসায়নের যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যে তার ব্যবহারটা সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। আর আমরা এখান থেকে পড়তে পারবো হচ্ছে ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেল আজকের দুনিয়াতে সবচেয়ে লেটেস্ট যে বিষয়, আমরা জানি অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেল সম্পর্কে আমরা এই চ্যাপ্টার থেকেই জানতে পারবো। তাহলে এই ছিল আমাদের 5টা চ্যাপ্টার দ্বিতীয় পত্রে। সেটা হচ্ছে পরিবেশ রসায়ন, তারপরে জৈব যৌগ, তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, চতুর্থ অধ্যায় হচ্ছে তড়িৎ রসায়ন, আর পঞ্চম অধ্যায় আমরা পাচ্ছি অর্থনৈতিক রসায়ন। তাহলে এই প্রথম আর দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্র আর দ্বিতীয় পত্র আমরা যদি পুরো বইটা সম্পূর্ণভাবে শেষ করে ফেলতে পারি, তাহলে আশা করি আমাদের বোর্ডে ভালো প্রশ্ন কমন পড়বে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি শিখন ফল লিখেছি আমি। এই শিখন ফল দেখো রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ে শিখন ফল আছে কয়টা? 14টা। দ্বিতীয় অধ্যায় আছে 20টা, তৃতীয় অধ্যায় 21, চতুর্থ অধ্যায় 22, পঞ্চম অধ্যায় 21টা। এই যে শিখন ফলগুলি আছে, আমরা এতক্ষণ যে টপিকগুলি দেখছিলাম, এই টপিকগুলির উপরেই এই শিখন ফলগুলি, মানে এই টপিকগুলি দিয়ে এই শিখন ফলগুলি বইয়ের একদম শুরুতে হচ্ছে দেওয়া আছে। শিখন ফলগুলি সাজানো, সেই শিখন ফল অনুসারেও যদি তুমি পড়ো, তারপরেও আর কি পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে। তাহলে এরপরে দেখো প্রথম পত্রের পরে দ্বিতীয় পত্রে আমাদের টোটাল যে শিখন ফলটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম অধ্যায় আছে 23টা, দ্বিতীয় অধ্যায় আছে 21, তৃতীয় অধ্যায় 16টি, চতুর্থ অধ্যায় 19টি, পঞ্চম অধ্যায় 17টি। এই হচ্ছে আমাদের টোটাল শিখন ফল। তাহলে এই দ্বিতীয় পত্রে আমরা যে টপিক আলোচনা করেছি সেই অনুসারেই আছে দেওয়া এখানে। তাহলে আমরা যদি এটা দেখতে পারি, আশা করি মানে আমাদের সম্পূর্ণ বোর্ডের যত প্রশ্ন আছে সেগুলি কমন পড়বে। তারপরে দেখো এর পরবর্তী অংশে যেহেতু আমরা বইয়ের সূচি আমরা নিয়ে আলোচনা করেছি, মানবন্টন নিয়ে, আমরা আলোচনা করেছি শিখন ফল নিয়ে। তো স্টুডেন্টস, এখন আমি কিছু বই সাজেস্ট করব। দেখো বই পরিচিতিতে আমরা কিছু বই দেখতে পাচ্ছি। রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রে হাজারি ও নাগ স্যারের বই। এই বইটা আসলে আমরাও পড়ে আসছি, খুবই ইনফরমেটিভ একটা বই। তারপরে অংশটায় যেটা আছে দেখো রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের আহসানুল কবির স্যারের বই, এবং তৃতীয় নম্বরে আছে রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই। এই বইটা খুব ডিটেলস, যারা একা একা পড়াশোনা আমরা করি বাসায়, তাদের জন্য আসলে এই বইটা খুব হেল্পফুল। বইয়ের প্রত্যেকটা টপিকের সাথে বক্স করে করে গুহ স্যার চেষ্টা করেছেন ব্যাখ্যাগুলি দিয়ে দেওয়ার। আর চতুর্থ বইটা দেখো প্রথম দ্বিতীয় পত্র 2 পত্রে আছে ইকবাল মহিদ স্যারের বই। ইকবাল মহিদ স্যারের বই মূলত হচ্ছে রসায়নের গণিতের জন্য খুবই ভালো। রসায়নের যে ম্যাথগুলি আছে আমরা জানি সেগুলি হচ্ছে একের অধিক নিয়মে করা সম্ভব। ইকবাল মহিদ স্যারের বইয়ে একাধিক নিয়ম দিয়ে করা আছে, সেই ক্ষেত্রে তোমার জন্য কোনটা সুবিধাজনক তুমি সেটা এই বই থেকে দেখতে পারবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বই পরিচিতি। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি আমরা রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্র সম্পর্কে একটা ধারণা পেয়েছি আজকের ক্লাস থেকে। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি নিগার সুলতানা নিপা। ধন্যবাদ সবাইকে।